আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফিয়া আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তীব্র যুদ্ধের মধ্যেও হামাসের সামরিক শক্তি বৃদ্ধি, আরো 4000 নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। গাজায় পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে 3 ইসরায়েলি হায়নাকে হত্যা করেছে হামাস। মৃত ও আহতদের নিয়ে গেল ইসরায়েলি হেলিকপ্টার। তালিবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ, সিরিয়ার বিদ্রোহীদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন মুসলিমদের পরীক্ষিত বন্ধু প্রেসিডেন্ট পুতিন। নতুন পর্যায়ে ইউক্রেন যুদ্ধ, মস্কোতে রুশ জেনারেলকে গুপ্ত হত্যার মাধ্যমে জেলেনস্কির নিজের মৃত্যুদণ্ডে স্বাক্ষর করেছেন, আরো যা বলছে বিবিসি। পাকিস্তান বাংলাদেশ সখ্য নিয়ে ভারতের উদ্বেগ, ভীত ভারতীয় গোয়েন্দারা। এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি। ডোকলামে ভারতের জমি দখল করে 22টি গ্রাম বসতি স্থাপন করেছে চীন, চিন্তায় নয়াদিল্লি। শুনছিলেন শিরোনাম, দর্শক এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। তীব্র যুদ্ধের মধ্যেও হামাস তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের সামরিক শাখায় আরও প্রায় 4000 নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক কমান্ডাররা। তাদের দাবি, গাজার ওপর চালানো বিধ্বংসী হামলার মধ্যেও এটি সংঘটিত হয়েছে। বুধবার দখলদার ইসরায়েল নিয়ন্ত্রিত ওয়াল্লা নিউজের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে আসছে হামাস। স্বাধীনতাকামী সংগঠনটির নতুন নিয়োগপ্রাপ্ত যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা কমান্ডারদের সঙ্গে কাজ করছে এবং প্রশিক্ষণ নিচ্ছে। এমনকি এই যোদ্ধারা গাজার দক্ষিণ ও উত্তরে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি। এই তথ্যটি মূলত ইসরায়েলের সামরিক কমান্ডারদের সরবরাহ করা তথ্যের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে, যা হামাসের সামরিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়। এদিকে ওই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় যে 1 মাস আগে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের এক শীর্ষ কমান্ডার জানিয়েছিলেন হামাস নতুন বাহিনী গঠনের কাজ শুরু করেছে। তবে আল কাসাম ব্রিগেড তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে যে দাবি করা হয়েছে তা প্রত্যাখ্যান করে শীর্ষ কমান্ডার বলেন, আল কাসাম ব্রিগেড গাজার সামরিক কার্যক্রমের ওপর নিয়ন্ত্রণ হারায়নি। হামাস নেতাদের মধ্যে সমন্বয় এখনো চমৎকার এবং সংঘবদ্ধ রয়েছে। সূত্র ইরনা। গাজায় পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে 3 ইসরায়েলি হায়নাকে হত্যা করেছে হামাস। মৃত ও আহতদের নিয়ে গেল ইসরায়েলি হেলিকপ্টার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধে আরো 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত হয়েছেন তারা। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সংঘর্ষে 3 ইসরায়েলি সৈন্যকে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার হামাস জানিয়েছে। স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড বলেছে, তাদের যোদ্ধারা পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে 3 সৈন্যকে হত্যা করেছে এবং জাবালিয়া শরণার্থী শিবিরে একটি সামরিক যানও ধ্বংস করেছে। বিবৃতি অনুসারে ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে ঘটনাস্থল থেকে মৃত ও আহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে। গোষ্ঠীটি পৃথক এক বিবৃতিতে আরো বলেছে, জাবালিয়ায় একটি বাড়িতে তারা বিস্ফোরণ ঘটিয়েছে। সে সময় ওই ভবনের ভেতরে 11 জন সৈন্য ছিল। ওই হামলায় সৈন্যরা নিহত এবং আহত হয়েছে বলেও জানিয়েছে হামাস। তবে হামাসের এই দাবির বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ইসরায়েলের হামলায় গাজায় এখনো পর্যন্ত 45,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো লক্ষাধিক মানুষ। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এমন অবস্থায় গত মাসে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ সিরিয়ার বিদ্রোহীদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন মুসলিমদের পরীক্ষিত বন্ধু প্রেসিডেন্ট পুতিন। সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা দুই গ্রুপ তালেবান এবং হায়াত তাহরির আল-শাম নিয়েই আলোচনা হচ্ছে। অনেকের মতে রাশিয়ার নতুন আইন বাস্তবায়িত হলে এই দুই গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন ভ্লাদিমির পুতিনের সরকার। আফগানিস্তানের তালেবান হোক বা সিরিয়ায় নতুন বিদ্রোহীদের সরকার, রাশিয়া চাইছে দুই দেশকেই বন্ধু করতে। বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের প্রথম পদক্ষেপ হিসেবে রাশিয়া এবার তালেবানদের সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে দিতে চাইছে। রাশিয়ার সংসদে পাশ হওয়া নতুন আইন সরকারের ভাবনা বাস্তবায়িত করার অন্যতম ধাপ বলে মনে করছেন অনেকে। নতুন আইনে বলা হয়েছে, সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যেসব গোষ্ঠীকে রাশিয়ার সরকার সন্ত্রাসী বলে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিছু ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে তা তুলে নেওয়া হবে। নতুন আইন বলে আদালতের হাতে থাকবে সেই ক্ষমতা। সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা দুই গোষ্ঠী তালিবান এবং হায়াত তাহরির আল-শাম নিয়েই আলোচনা হচ্ছে। অনেকের মতে রাশিয়ার নতুন আইন বাস্তবায়িত হলে এই দুই গোষ্ঠীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ভ্লাদিমির পুতিনের সরকার। অন্যদিকে সিরিয়ার HTS এর ক্ষেত্রেও একই পদক্ষেপ করতে পারে মস্কো। 2020 সালে এই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল পুতিন সরকার। তবে সম্প্রতি রাশিয়ার বন্ধু বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়া দখল নেন বিদ্রোহীরা। HTS গোষ্ঠী এই পালাবদলে মুখ্য ভূমিকা নিয়েছে। বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামাস্কাস দখল করতেই দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার। তবে তা সত্ত্বেও সিরিয়ার নতুন সরকারের বন্ধুত্ব গড়তে উদ্যোগী পুতিন। সূত্র এনডিটিভি। নতুন পর্যায়ে ইউক্রেন যুদ্ধ মস্কোতে রুশ জেনারেলকে গুপ্ত হত্যার মাধ্যমে জেলেনস্কি নিজের মৃত্যুদণ্ডের স্বাক্ষর করেছেন। রাশিয়ার সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ হত্যার ঘটনায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে অনুষ্ঠিত এক টক শোর উপস্থাপক তো বলেই ফেলেছেন, এই হামলার মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজের মৃত্যুদণ্ডেই সই করেছেন। খবর বিবিসির। মঙ্গলবার মস্কোয় রাশিয়ার পারমাণবিক সুরক্ষা ফোর্সের ইনচার্জ লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হন। এই সময়ে তার এক সহকারীও নিহত হয়। এই গুপ্ত হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রধান গোয়েন্দা সংস্থা SBU এর একটি বিশেষ অভিযানে তাকে হত্যা করা হয়। গোয়েন্দা সংস্থাটির একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। কিরিলভ রাশিয়ার রেডিওলজিক্যাল, কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। সোমবার তাকে কিয়েভে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেন ইউক্রেনের প্রসিকিউটররা। ইগর কিরিলভ হত্যার খবর নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় টিভির এক রাজনৈতিক টকশোতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। টকশোর উপস্থাপক এই হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করে বলেছেন, এই হামলার মাধ্যমে জেলেনস্কি নিজের মৃত্যুদণ্ডে সই করেছেন। অন্যদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, তদন্তকারীদের অবশ্যই রাশিয়ার খুনিদের খুঁজে বের করতে হবে। কিয়েভে থাকা তাদের পৃষ্ঠপোষকদের নির্মূল করার জন্য আমাদের অবশ্যই সবকিছু করতে হবে। অবশ্য রুশ জেনারেল কিরিলভ হত্যার বিষয়ে এখনো মুখ খোলেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রুশ রাষ্ট্রপ্রধান আগে বহুবার বলেছেন, নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে রাশিয়া সব সময় জবাব দেবে। তাই রাশিয়া কিরিলভ হত্যার প্রতিশোধ নিতে পারে এই আশঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তান বাংলাদেশ সখ্য নিয়ে ভারতে উদ্বেগ, আতঙ্কে ভারতীয় গোয়েন্দারা। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এদিকে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটছে, আর এতেই উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারতে। এমনকি ভারতীয় গোয়েন্দারা আতঙ্কে প্রমোদ গুনছেন বলে উল্লেখ করা হচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আনন্দবাজার। কলকাতার এই সংবাদ মাধ্যমটি বলছে, সাম্প্রতিক পালা বদলের পরে পরিস্থিতি বদলে গেছে বাংলাদেশে। পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়ানোর কৌশল নিয়েছে সে দেশের নতুন সরকার। পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করেছে বাংলাদেশ। পাকিস্তানও বাংলাদেশি নাগরিকদের আরো বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে।
এই পরিস্থিতিতে প্রমোদ গুনছেন ভারতের গোয়েন্দারা। তাদের অনেকেই বলছেন, পাকিস্তান বিরোধী হওয়া সত্ত্বেও হাসিনা সরকারের আমলেই পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশি সন্ত্রাসীরা সংগঠন বিস্তার করেছিল। জেএমবি, AQIS সহ একাধিক সংগঠনের আস্তানা পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে। কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, পাকিস্তান এবং বাংলাদেশের সখ্য বৃদ্ধি স্বাভাবিকভাবেই ভারতের জন্য দুশ্চিন্তার কারণ তাতে ভারতের পূর্ব এবং পশ্চিম দুদিকেই এক মনোভাবাপন্ন প্রতিবেশী থাকবে। এছাড়া এতদিন বাংলাদেশে জঙ্গি থাকলে সে দেশের গোয়েন্দা এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে তার মোকাবেলা করার সুযোগ ভারতের ছিল। চীন, কানাডা ও মেক্সিকোর পর এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতীয় পণ্যের ওপর এবার অধিক হারে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের মাঠ থেকেই বিভিন্ন দেশের ওপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে চীন, কানাডা ও মেক্সিকোর ওপর চড়া শুল্ক আরোপের কথা বললেও এখন এই তালিকায় ভারতের নামও যুক্ত করলেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দিলেন ট্রাম্প। এর আগে সোমবার ফ্লোরিডার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, শুল্ক আরোপের বিষয়টি হবে পারস্পরিক। যদি তারা আমাদের উপর শুল্ক আরোপ করে, আমরা তাদের উপর একই পরিমাণ শুল্ক আরোপ করব। তারা আমাদের উপর শুল্ক আরোপ করে, আমরা তাদের উপর শুল্ক আরোপ করি। তারা আমাদের উপর আরো শুল্ক আরোপ করে, প্রায় সব ক্ষেত্রেই তারা আমাদের উপর শুল্ক আরোপ করে, আর আমরা তাদের উপর শুল্ক আরোপ করি না। ঐতিহ্যগতভাবে ভুটানের ভূখণ্ডের অংশ ব্যাপক বিতর্কিত ডোকলামে গত 8 বছরে অন্তত 22টি গ্রাম ও বসতি স্থাপন করেছে চীন। এর মধ্যে কৌশলগত ডোকলাম মালভূমির কাছাকাছি এলাকায় 8টি গ্রাম রয়েছে, যেখান থেকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ ভারত সীমান্তের উপর নজরদারি চালানো সহজ। স্যাটেলাইটে ধারণা করা ভারত ভুটান চীন সীমান্ত লাগোয়া ডোকলামের কাছে ভুটানের ভূখণ্ডের স্যাটেলাইটে ধারণ করা ছবিতে এসব গ্রাম নির্মাণের তথ্য সুনিশ্চিত হওয়া গেছে। বুধবার ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্যই জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডোকলামের কাছাকাছি ভুটানের পশ্চিমাঞ্চলীয় সেক্টরের 8টি গ্রামের সবগুলোই কৌশলগত এক উপত্যকায় অবস্থিত, যে উপত্যকার মালিকানা দাবি করে চীন। প্রত্যেকটি বেশ কয়েকটি চীনা সামরিক তল্লাশি চৌকি অথবা ঘাঁটির কাছাকাছি। ভারতীয় পর্যবেক্ষক ও গবেষকরা বলেছেন, স্যাটেলাইট চিত্রে যে 22টি গ্রাম শনাক্ত করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রাম হচ্ছে জিউ। ভুটানের ঐতিহ্যবাহী চারণভূমি শেথাংখায় নির্মাণ করা হয়েছে গ্রামটি। ডোকলামে নির্মিত চীনা এসব গ্রাম স্বাভাবিকভাবেই দিল্লির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুটানের এসব জমি চীনের দখলে চলে গেলে ভারতের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। 2017 সালের ডোকলামে চীনের অবকাঠামো ও সড়ক নির্মাণে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় ও চীনা সৈন্যদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। দুই দেশের সৈন্যরা এই এলাকায় টানা 73 দিন মুখোমুখি অবস্থানে ছিলেন। শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে অচলাবস্থার অবসান হয়। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তীব্র যুদ্ধের মধ্যেও হামাসের সামরিক শক্তি বৃদ্ধি, আরো 4000 নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। গাজায় পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে 3 ইসরায়েলি হায়নাকে হত্যা করেছে হামাস। মৃত ও আহতদের নিয়ে গেল ইসরায়েলি হেলিকপ্টার। তালিবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ, সিরিয়ার বিদ্রোহীদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন মুসলিমদের পরীক্ষিত বন্ধু প্রেসিডেন্ট পুতিন। নতুন পর্যায়ে ইউক্রেন যুদ্ধ, মস্কোতে রুশ জেনারেলকে গুপ্ত হত্যার মাধ্যমে জেলেনস্কির নিজের মৃত্যুদণ্ডে স্বাক্ষর করেছেন, আরো যা বলছে বিবিসি। পাকিস্তান বাংলাদেশ সখ্য নিয়ে ভারতের উদ্বেগ, ভীত ভারতীয় গোয়েন্দারা। এবার ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি। ডোকলামে ভারতের জমি দখল করে 22টি গ্রাম বসতি স্থাপন করেছে চীন, চিন্তায় নয়াদিল্লি।
দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।